ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি 11টা বাজে। আমি তাড়াতাড়ি করে ইরার রুমে গেলাম। গিয়ে দেখি রুমে ফাঁকা, ইরার জামা কাপড় কিছুই নেই। আমি দৌড়ে নিচে আসলাম। ভাবি, 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 কি হয়েছে? ইরা কই? ও আজ সকালে চলে গেছে। অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কয়টা ট্রেন? 10:30টায়। আমি তাড়াতাড়ি করে বাইকটা বের করে স্টেশনের দিকে বেরিয়ে পড়লাম। সাবধানে যাস। স্টেশনে গিয়ে দেখি ট্রেন চলে গেছে। সাইডে বেঞ্চে বসে পড়লাম। চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল মাটিতে পড়ল। নীরবে বসে কাঁদতে লাগলাম। আজ আমার ভুলের জন্যই ইরা আমার থেকে দূরে চলে গেল। একটু পর ভাবির ফোন আসলো। হ্যালো ভাবি। কি হয়েছে তোর? তোর কণ্ঠটা এমন শোনা যাচ্ছে কেন? না কিছু না, বলো কি বলবা? পেলি ওকে? না ভাবি। আচ্ছা তুই বাসায় আয়, তোর সাথে কথা আছে। আচ্ছা আমি এক্ষুনি আসছি। বাইকটা নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। মুখের সামনে শুধু ইরার ছবিটা ভেসে উঠছিল। তখনই হঠাৎ করে কোথা থেকে যেন একটা রিক্সা বাইকের সামনে চলে আসে। আমি কন্ট্রোল সামলাতে না পেরে বাইকটা রিক্সার সাথে লাগাই দেই। চোখ খুলে দেখি মাথায় হাত আর পায়ে ব্যান্ডেজ। ভাবি সাইডে বসে আছে। ভাবি তোমরা এখানে? আর বাইকটা ঠিক আছে তো? তোর অ্যাক্সিডেন্ট করার পর একজন তোর ফোন দিয়ে আমাদেরকে ফোন করে হাসপাতালে আসতে বলে। আজ যদি তোর কিছু হয়ে যেত তাহলে আম্মুকে মুখ দেখাতাম কেমন করে? কিছু হয়নি তো? কিছু হয়নি। তুই জানিস তোর মাথায় হাতে পায়ে কয়টা সেলাই পড়েছে? থাক, সেটা বলার দরকার নেই। চুপচাপ শুয়ে থাক, বিকালে তোকে বাসায় নিয়ে যাব। ভাবি বাইরে চলে গেল। বিকেলে বাসায় গেলাম। আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি, কিন্তু হাতটার জন্য একটু সমস্যা হচ্ছে। রাতের বেলায় ছাদে বসে আছি। আকাশে তারার মেলা, হাজারো তারার ভিড়ে চাঁদটাকেই দেখছি। একটু পর কেউ পিঠে হাত দিল। পিছনে তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে। ভাবি তুমি এখানে? এত রাতে এখানে মন খারাপ হয়ে বসে আছিস কেন? এখনো বলবি তোর কিছু হয়নি? আসলে ভাবি, ঠিক আছে, যদি আমাকে আপন না ভাবিস তাহলে বলতে হবে না। ভাবি আমি ইরাকে ভালোবাসি। আর আমরা একে অপরকে অনেকদিন ধরেই চিনি। সেটা আমি, আম্মু, তোর ভাইয়া, আব্বু সবাই জানি। এরা আমাদের সব বলেছে। সেদিন কি হয়েছে সেটা বল। সেদিনে সব কথা ভাবিকে খুলে বললাম। বুঝলাম, এটা শুধু ভুল বুঝাবুঝি। আসলে আমার বোনটার রাগ আর অভিমানটা একটু বেশি, বুঝলি? সেটা অনেক আগে বুঝে গেছি। আচ্ছা, আমি দেখি কি করা যায়। কিন্তু এরকম মন খারাপ করে বসে থাকা চলবে না। যা, রুমে গিয়ে রেস্ট নে। এইভাবে 5 দিন কেটে গেল। মাথা হাত পায়ে সেলাই খুলে ফেললেও দাগগুলো রয়ে গেছে। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙলো। ইমন, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়। কেন? আজ তুই, আমি আর তোর ভাইয়া আমাদের বাসায় যাব। ভাবির কথাটা শুনে আমার খুশির সীমানা ছিল না। ভাবিকে গিয়ে জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ ভাবি, তুমি দুনিয়ার বেস্ট কিউট ভাবি। হয়েছে, আর পাম দিতে হবে না, তাড়াতাড়ি নিচে আয়। তুমি 2 মিনিট ওয়েট করো, আমি 1 মিনিটে আসতেছি। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর নিচে আসলাম। নাস্তা করে বসে আছি। কিছুক্ষণ পর ভাইয়া আসলো। কিরে, ব্যাগ গোছানো শেষ? কতক্ষণ আর সময় লাগবে? ভাবি কই? প্রায় 20 মিনিট পর ভাবি রেডি হয়ে আসলো। এতক্ষণ লাগে? হয়েছে, তোর তো আর তর্স হয়েছে না। কেন? আচ্ছা, তুমি আরেকটু ময়দা মেখে আসো, আমরা দাঁড়িয়ে আছি। ওই ছাগল, আমি কোনদিন ময়দা মাখছি? প্রতিদিনই তো মাখো। দাঁড়া, তোর মার হয়নি অনেকদিন। আহ, তোমরা ঝগড়া বাদ দিয়ে চলো তো। এমনিতেই তোমার ময়দা মাখতে অনেক সময় চলে গেছে, আর দেরি করলে ট্রেন মিস। ভাবি রাগ করছো কেন? ভাইয়া তো মজা করে বলছে। আমি তো জানি তুমি আটা সুন্দরী না। আমার ভাবি দেখতে অনেক কিউট। ঠিক আছে, তুই বলছিস বলে যাচ্ছি, না হলে ওর আজ খবর করে দিতাম। ভাবির কথা শুনে ভাইয়ার মুখটা একদম চুপসে গেল। এবার চলো, না হলে দেরি হয়ে যাবে। চল। তারপর একটা অটো নিয়ে স্টেশনে গেলাম। কিছুক্ষণ পর ট্রেন আসলো। আমার তো আর তর সইছে না। কখন যে পৌঁছাবো কে জানে। আমার ব্যাপারটা হয়তো ভাবি বুঝতে পারছে, তাই বারবার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কি হলো, হাসছো কেন? না এমনি, তবে একটা কথা বলি দেই। আর 1 ঘন্টা লাগবে যেতে, তাই বারবার টাইম দেখা বন্ধ কর। কি 1 ঘন্টা? কেন? তুই কি 2 ঘন্টা শুনতে চাচ্ছিলি?
আরে না, আমি তো ভাবছিলাম আধা ঘন্টা আর। বাবা রে বাবা, কি প্রেম পাগল দেবর আমার। দূর, তোমাদের যত সব আলতু ফালতু কথা। থাকবোই না আর এখানে। কথাটা বলার পর সিট থেকে উঠে ট্রেনের দরজার কাছে এসে দাঁড়িয়ে রইলাম। ইরা আর আমার কেটে যাওয়া দিনগুলোর কথা ভাবতে লাগলাম। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ কাঁধে কার যেন হাত পড়ল। পিছনে তাকিয়ে দেখি ভাইয়া। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? আমরা তো প্রায় এসে পড়ছি। তাড়াতাড়ি চল। চলো। কিছুক্ষণ পর স্টেশনে আসলো। স্টেশন থেকে বেরিয়ে দুইটা রিক্সা নেওয়া হলো। একটাতে ভাবি আর ভাইয়া, আরেকটাতে আমি। প্রায় 10 মিনিট পর একটা বাসার সামনে রিক্সা দাঁড়িয়ে গেল। হয়তো এটাই ভাবিদের বাসা। ভাইয়া আর ভাবি নেমে গেল, তাই আমিও নেমে গেলাম। ভাইয়া রিক্সার ভাড়া দিয়ে। ভাবিদের বাসাটা বেশ সুন্দর। ভাবিদের বাসার দরজার কলিং বেল চাপতেই একটা মহিলা দরজা খুলে দিল আর ভাবিটাকে জড়িয়ে ধরলো। হয়তো এটা ভাবির মা আর আমার হবু শাশুড়ি। ভাইয়া ওনাকে সালাম দিলেন, সাথে আমিও। তারপর সবাই ভিতরে গেলাম। ইরা, ইরা, দেখ কারা এসেছে। একটু পর ইরা নেমে আসলো। চোখের নিচে কালো দাগ, মুখ চোখ শুকিয়ে গেছে। হয়তো সারা রাত ঘুমায় না। কেমন আছেন দুলা ভাই? ভালো আছি। তুই কেমন আছিস আপু? আমি তো ভালো আছি, কিন্তু তুই হয়তো ভালো নেই। চেহারার এ কি অবস্থা করেছিস বলতো? ঠিকই বলেছিস, তোদের ওখান থেকে আসার পর সারাদিন মনমরা হয়ে বসে থাকে, কারোর সাথে কথা বলে না। খেতে ডাকলে বলে খেতে ইচ্ছে করে না। আমি কি করব বল, ওকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন নিও না। এখন আমি এসে গেছি না, সব ঠিক করে দিব। ইরা, ইমনকে দোতলার রুমটা দেখিয়ে দে। এতক্ষণ পর ইরার চোখ আমার উপর পড়লো। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর আবার মাথা নিচু করলো। তারপর সামনের দিকে হাঁটতে লাগলো। আমি ওর পিছন পিছন হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর একটা রুমের সামনে গিয়ে দাঁড়ালো। এটা আপনার রুম। ইরার মুখে আপনি কথাটা শুনে অনেক খারাপ লাগলো। আচ্ছা। ইরা পাশের রুমে ঢুকে গেল। হয়তো ওটা ওর রুম। ফ্রেশ হয়ে শুয়ে রেস্ট নিতে লাগলাম। কিছুক্ষণ পর ভাবি এসে খাওয়ার জন্য ডাকলো। গিয়ে দেখি রাজকীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা আসার সময় কিছুক্ষণ থাকলেও এখন বাসায় অনেক লোক। আমি গিয়ে ভাইয়ার পাশে বসলাম। দুজনকে মরার মতো খাওয়ানো হলো। ভাইয়া ওদের জামাই, ভাইয়াকে খাওয়াক, কিন্তু আমাকে এত খাওয়ানোর কি দরকার ছিল? কোনো মতে রুমে এসে শুয়ে পড়লাম। কি ব্যথা! পেটটা মনে হয় ফেটে যাবে। সবাই জোর করে ভালোই খাইয়েছে। ভাইয়ার যে কি অবস্থা হচ্ছে কে জানে। ব্যথা! হঠাৎ কে যেন রুমে ঢুকলো। তাকিয়ে দেখি একটা মেয়ে। ভাইয়া, আসতে পারি? আসো। এই নিন। হাতে একটা 7 আপের বোতল ধরিয়ে দিয়ে। যাক, মেয়েটা মনের কষ্ট বুঝছে। তোমাকে তো ঠিক চিনলাম না। আমার নাম সিন্থি। আমি আপনার ভাবির চাচাতো বোন। ও আচ্ছা। ভাইয়া, একটা কথা বলবো? বলো। আপনার কপালে আর হাতে এই দাগ কিসের? আমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম। এগুলো তারই ভালোবাসা। আচ্ছা ভাইয়া, আমি এখন আসি, আপনি রেস্ট নিন। সিনথি চলে গেল। আমি বেশ বুঝতে পারছি ওকে ইরাই পাঠিয়েছে আমার কি হয়েছিল শোনার জন্য। আমি মনে মনে হেসে উঠলাম। খুব ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়লাম। বিকেলে ভাবির ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে ভাবি, ডাকতিছো কেন? ঘুরতে যাব, চলো। যাও তোমরা, আমি যাব না। ও, ইরাও যাবে আমাদের সাথে, তুই যাবি না? ঠিক আছে। কি? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হচ্ছি। ছাগল, তাড়াতাড়ি কর। আমি রেডি হয়ে নিচে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে। তারপর বাইরে গিয়ে দুইটা রিক্সা নেওয়া হলো। একটাতে ভাবি আর ভাইয়া, আরেকটাতে আমি আর ইরা। ইরা রিক্সার এক কোণে, আমি এক কোণে। ইরা অন্যদিকে তাকিয়ে আছে আর আমি ইরার দিকে। হঠাৎ একটা গর্তে চাকা পড়ায় ইরা আমার কাছে চলে আসলো। আমি ইরার হাতের উপর যেই হাত দিতে যাব অমনি ও হাত সরিয়ে নিল। তারপর সবাই পার্কে গেলাম। ভাইয়া আর ভাবি এক জায়গায় বসে বাদাম খাচ্ছে আর গল্প করতেছে, আর এদিকে আমি শুধু বাদাম খাচ্ছি আর ইরা আনমনা হয়ে বসে আছে। একটু পর একটা ছেলে এসে ইরার পাশে দাঁড়ালো। কিরে, কেমন আছিস? ভালো। তুই? ভালো। এটা কে? এটা দুলা ভাইয়ের ভাই। ও আচ্ছা, হঠাৎ এখানে? এমনি ঘুরতে আসলাম। ছেলেটি ইরা আর আমার মধ্যে বসে আছে, ইরার সাথে গল্প করতে লাগলো। আমি চুপচাপ ওদের কথা শুনতে লাগলাম। ইরা এতক্ষণ চুপ করেছিল, কিন্তু এখন
ছেলেটার সাথে হেসে কথা বলছে। এটা দেখে মাথায় রক্ত উঠে গেল। মনে হচ্ছে ছেলেটাকে উড়াধুরা দেই, কিন্তু কি করব, ইচ্ছা থাকলেও উপায় নেই। ভাইয়া ভাবি দেখলে খারাপ ভাববে। তখনই দেখলাম একটা মেয়ে দূরে বসে একলা ফোন টিপতেছে। দাঁড়াও, আমাকে রাগানো? এবার দেখাচ্ছি। আমি ওদের ওখান থেকে উঠে মেয়েটার কাছে আসলাম। কারোর জন্য অপেক্ষা করছেন? কেন বলুন তো? না, একা বসে আছেন তাই বললাম। একা বসে থাকলে কি কারোর জন্য অপেক্ষা করা হয়? আসলে সেটা না, কিন্তু এখানে তো কেউ একা আসে না, তাই বললাম আর কি। ও, তাহলে আপনিও একা আসেননি? একা আসিনি সেটা ঠিক, কিন্তু একাই আছি। আপনার কথা ঠিক বুঝলাম না। অত বুঝে কি হবে বলেন তো? আমি ইমন। নিশি? আমার কথার উত্তরটা কিন্তু পেলাম না। কোনটা? এই যে, কারোর জন্য অপেক্ষা করছেন কিনা? না, তেমন কেউ নেই। ও, আপনার কেউ আছে? জি আছে। কে এসে? ওই যে দেখছেন একটা ছেলের পাশে একটা মেয়ে বসে আছে, ওইটা। মানে আপনার গার্লফ্রেন্ড আরেকজনের সাথে বসে কথা বলছে, আর আপনি এখানে বসে আছেন? ব্যাপারটা ঠিক হজম হলো না। সে অনেক কাহিনী, অন্য একদিন বলবো। ফ্রেন্ডস। ফ্রেন্ডস। আমি রিয়ার সাথে গল্প করতে লাগলাম। এদিকে ইরা রিয়াদ। কি রে, কি হলো? ওদিকে কি দেখছিস? কিছু না। তোর কি হয়েছে বলতো? আছে, চলো বাসায় যাব এক্ষুনি। একটু পর যাই, তুই বস এখানে। বলছি না বাসায় যাব, তাড়াতাড়ি উঠ। দুলা ভাই উঠেন তো। আচ্ছা, ইরা যখন বলছে চলো, চলে যাই, কিন্তু ইমন কই? কথা বলা শেষ হলে চলুন বাসায় যাব। আচ্ছা চলো। আমি নিশিকে বলে চলে আসলাম। আসার সময় অবশ্য ওর নাম্বারটা নিয়ে এসেছি। বাসায় আসলাম। আসার সময় অবশ্য ইরার মুখটা দেখার মতো ছিল। মাঝে মাঝে আমার দিকে রাগি লুকে তাকাচ্ছিল। মনে হচ্ছে চোখ দুটো দিয়ে খেয়ে ফেলবে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। ইরাও ছিল সাথে। রাতে ঘুম আসছিল না, তাই ছাদে গিয়ে দাঁড়ালাম। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরলাম আর রাতের আবহাওয়াটা উপভোগ করতে লাগলাম। সিগারেট খাওয়াটা আমার নেশা না। দিনে একটা থেকে দুইটা আর না খেলে নাই। হঠাৎ একটু পর কারো পায়ের আওয়াজ পেলাম। সিগারেটটা লুকিয়ে ফেললাম। ইরা ছাদে উঠলো। সিগারেটটা দূরে ফেলে দিতে চাইলাম, কিন্তু দিলাম না। দেখি ও কি করে। ইরা ছাদের এক কোণে চলে গেল। আমি ওখানে দাঁড়িয়ে সিগারেট খেতে লাগলাম। এটা কি আপনার বাসায় যে এখানে সিগারেট খাচ্ছে? না, কেন? এখানে সিগারেট খাওয়া বারণ নাকি? হ্যাঁ, বারণ। আর এই ছাদে যার তার আশা এলাও না। এক্ষুনি নেমে যান। তাহলে যার তারের মধ্যে পড়ি। হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে। ও, ভালো তো। কথায় ভালোই বিষ ঢালতে শিখে গেছো। যাই হোক, আমি নেমে যাচ্ছি। কথাটা বলেই নিচে চলে আসলাম। ইরাদের বাসার পাশে একটা চায়ের দোকান আছে। ভাবিকে বলে ওখানে গেলাম। গিয়ে একটা সিগারেট কিনে খেতে লাগলাম। ইরা ছাদ থেকে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারে ওকে দেখতে না পেলেও চাঁদের আলোয় ওর ছায়াটা ঠিকই দেখা যাচ্ছে। সিগারেটের ধোঁয়ায় ইরার দেওয়া বিষগুলোকে মন থেকে বের করার চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পর বাসায় ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি ইরা দাঁড়িয়ে। ওর মুখোমুখি না হয়ে রুমে চলে গেলাম। গিয়ে শুয়ে পড়লাম। কোনোভাবেই হার মানলে চলবে না, পুরো চেষ্টা করতে হবে। কোনো মতেই আমি ইরাকে আমার জীবন থেকে আলাদা হতে দিব না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ভাইয়া নাস্তা করছে। পাশে সিনথিয়া আর ইরাও আছে। আমি গিয়ে সিনথির পাশে বসলাম। আমি আমার মতো খেতে লাগলাম। এর মধ্যে সিনথি আমার কানের কাছে আসলো। ভাইয়া, আপনি আর আমি আজ ঘুরতে যাব। পাশ থেকে কথাটা হয়তো ইরা শুনতে পেল। ইরা সিনথির দিকে রাগি লুকে তাকালো। ওর চোখ থেকে সিনথির যায় যায় অবস্থা। এত কথা কিসের? খাওয়ার সময় যা, আর ওকে খেতে দে আগে। উপরে যা। সিনথি ভয় পেয়ে উপরে পালালো। ইরা আমার দিকে একবার তাকিয়ে উঠে গেল। ওর চোখ দিয়ে মনে হয় আগুন ঝরছে। সারাদিন ইরার সাথে কোনো কথা হয়নি। বিকেলে বাজারে যাওয়ার জন্য বের হলাম। তখনই সিনথি আসলো। ভাইয়া কই যান? একটু মার্কেটে যাব। ও, আমিও যাব, চলুন। আমার কিছু কেনাকাটা করার আছে। আমি আর সিনথি বেরিয়ে পড়লাম। মার্কেটে গিয়ে সিনথি কেনাকাটা করতে লাগলো। তখনই একটা শপে একজোড়া পাইল দেখে খুব পছন্দ। আমি পাইলগুলো ইরার জন্য কিনে নিলাম। ইরার পাইল অনেক পছন্দ। আমরা মার্কেট থেকে বেরিয়ে আসবো, তখনই দেখলাম ইরা মার্কেটের ভিতরে যাচ্ছে। ভাবলাম এক্ষুনি পাইলগুলো ওকে পরিয়ে দেই, তাই ওকে ডাকতে লাগলাম।
কিন্তু ও না শোনার ভান করে চলে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে ওর হাতটা ধরলাম। কি হলো, কি হলো? এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছ না? জানোয়ার, রাস্তাঘাটে মেয়েদের দেখলে হাত ধরার ইচ্ছে হয়? কুত্তা, বাবা মা শিক্ষা দেয়নি? তোর মতো ছেলেদের জন্মের ঠিক নেই, সেজন্য তোরা এমন করিস। আর একদিন যদি দেখি তাহলে বুঝতে পারবি। কথাগুলো বলে ইরা চলে গেল। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। আশেপাশে সব মানুষ সবাই আমার দিকে তাকিয়ে আছে। অজান্তে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ইরা এমনটা করতে পারলো? হয়তো ভুলটা আমারই, কিন্তু আমার বাবা মা নিয়ে না বললেই পারতো। আজ বুঝে গেলাম ওর মনে আমি আর নেই। তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছে ফেললাম। হঠাৎ করে কাঁধে কারোর হাতের স্পর্শ পেলাম। তাকিয়ে দেখি সিনথি। আরে বাদ দাও, আমি কিছু মনে করিনি। আরে কি বলছো তুমি? কেন ক্ষমা চাইছো? তুমি তো কিছু করনি। সব দোষ আসলে আমার ভাগ্যের। আসলে কি জানো, মানুষ যখন কাছে কিছু পায় তার মর্যাদা দিতে পারে না, আর যখন সেটা চলে যায় তখন সেটা তার কাছে অনেকটা দামি হয়ে যায়। আর কিছু সময় উপর থেকে সেটা লেখা থাকে না। আমার ক্ষেত্রে হয়তো উপরওয়ালার মর্জি। কারো মনে জায়গা করে নিতে উপরওয়ালার মজি থাকা লাগে কি? হয়তো বা না, কিন্তু সম্পর্কটা একটা পরিণতি পেতে গেলে, একটা হ্যাপি এন্ডিং এর জন্য তার আদেশ থাকা লাগে। তার ইচ্ছে না থাকলে রাস্তা একসাথে আসলেও ঠিকানাটা আলাদা হয়ে যাবেই। তোমার কথার কিছুই বুঝলাম না। একদিন বুঝতে পারবা। চলো বাসায় যাই। চলো। বাসায় আসলাম, ভাবি আমাদের কাছে আসলো। কিরে, তোর গালে কিসের দাগ? জানো ভাবি, ইরা আপু না? কথাটা বলার আগেই আমি সিনথিকে থামিয়ে দিলাম। কিছু না ভাবি, গালে একটা মশা বসেছিল, ওটাকে মারতে গিয়ে দাগ পড়ে গেছে। ভাবি আমার দিকে তাকালো। যা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। উপরে এসে শুয়ে পড়লাম। কি এমন ভুল করেছিলাম যে ইরা আমার সাথে এমনটা করলো? ভেবেছিলাম ওর অভিমানের জন্য হয়তো এমনটা করছে, কিন্তু এখন বুঝতে পারছি ইরা আর আমাকে ওর জীবনে চায় না। তাহলে ওর ইচ্ছেটাই থাক। নীরবে কেঁদে চলেছি। কেন জানি না নিজেকে খুব একা লাগছে। মনে হচ্ছে জীবন থেকে কিছু একটা চিরদিনের মতো হারিয়ে গেল। শত চেষ্টায় তাকে আটকে রাখতে পারলাম না। চারদিকটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। চোখের পাতাগুলো জলে ভিজে গেছে। ভালোবাসা আমার সাথী না হলেও কষ্টগুলো আজ আমার সাথে ঠিকই আছে। ভালোবাসার সবচেয়ে বড় পাওনাটা হয়তো পেয়ে গেলাম। নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে করছে, কিন্তু সেটা করলে আম্মু আব্বু ভাইয়া ভাবিকে ধোকা দেওয়া হবে। তাই এই যন্ত্রণা নিয়েই সারা জীবন হয়তো কাটিয়ে দিতে হবে। সারা রাত কেঁদেই গেলাম। বাইরে খেয়ে এসেছি বলাই ভাবি আর ডাকেনি। জ্যোৎস্না রাতে জানালার পাশে বসে আছি। চাঁদের আলোয় কেমন যেন একটা মায়া আছে। আজ বুঝলাম কেন জ্যোৎস্না রাতের চাঁদ সবার পছন্দ। রাতের একলা সময় পুরনো কথাগুলো মনে করিয়ে দেয়, তা ভালো হোক বা খারাপ। রাতের আকাশ কখনো কাউকে একা রাখে না, সাথে রেখে দেয় কিছু কষ্টদায়ক পুরনো স্মৃতি। সারা রাত ঘুমাতে পারলাম না। সকালে ফ্রেশ হয়ে নিচে গেলাম। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। ভাবির সাথে কথা বলে বাইরে চলে আসলাম। বাইরে এসে চায়ের দোকানের দিকে যেতে লাগলাম। হঠাৎ কি যে মনে হলো, পিছনে তাকিয়ে দেখি ইরা আসছে। আমি কিছু না বলে এক দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে একটা সিগারেট ধরিয়ে পার্কের দিকে গেলাম। একটু পর ইরা ওর কিছু বান্ধবীর সাথে পার্কে এলো। আমি ওকে দেখে মাথা নিচু করে রইলাম আর নীরবে সিগারেট খেতে লাগলাম। হঠাৎ করে চোখ দিয়ে জল পড়তে লাগলো। তাড়াতাড়ি জল মুছে বড় একটা নিঃশ্বাস নিলাম। তারপর আর একটা সিগারেট ধরলাম। এদিকে ইরা ইমনকে সিগারেট কেনা দেখে ওর পিছনে পিছনে আসে, সাথে কিছু ফ্রেন্ডকেও নিয়ে আসে যাতে ইমন বুঝতে না পারে। ইরা ইমনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কালকের ঘটনার জন্য ইরাও সারা রাত ঘুমাতে পারেনি। সারা রাত ইমনের জন্য কেঁদেছে। কাল কেন যে ওর সাথে এমন ব্যবহার করলাম, আজ আমার জন্য এত কষ্ট পাচ্ছে। সব আমার জন্য। কোন মুখে ওর কাছে যাব আমি? মনে মনে ইরা। এসব কথা ভাবতে ভাবতে ইরা কেঁদেই ফেললো। কি রে, কাঁদছিস কেন? ইরা কেঁদেই চলেছে। আরে বলবি তো? ইরা আর ওই জায়গায় না থেকে বাসায় চলে আসে। বাসায় এসে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। আমি একটু পর সামনে তাকিয়ে দেখি ইরা নেই। সারাদিন পর বিকেলে বাসায় যাই। ভাবি অনেকবার ফোন দিয়েছে, কিন্তু ফোন ধরিনি। বিকেলের দিকে বাসায় গিয়ে দেখি ভাবি বসে আছে কই ছিলি? বাইরে। কি হয়েছে তোর বলতো? কাল বাজার থেকে আসার পর থেকে কেমন যেন হয়ে গেছিস। কিছু হয়নি।
তাই উপরে